স্বাগতম। আপনি শুনছেন জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা এক অন্তর্মুখী, দার্শনিক ও রহস্যঘন গল্প অনিশ এর দ্বিতীয় পর্ব। এই গল্পে মিসির আলি একা এক কেবিনে শুয়ে ভাবছেন, মৃত্যুর পরে যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে তা কেমন হবে। চলুন আমরা ডুবে যাই এই গল্পের গভীরে, যেখানে বিজ্ঞান আর পরকাল হাত মিলিয়ে প্রশ্ন তোলে আমাদের অস্তিত্বকে ঘিরে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন গল্পের জন্য ঘণ্টাটি বাজিয়ে রাখুন। মিসির আলি নিশ্চয়ই সেরকম হবেন না। তার সঙ্গে কথা বলতে গিয়ে নিশ্চয়ই আমি কখনো মনে মনে বলবো না, হাঁদারাম। আমার নিজের একটি নিতান্তই ব্যক্তিগত গল্প আছে, যা আমি খুব কম মানুষকেই বলেছি। এই গল্পটাও হয়তো আমি তাকে বলতে পারি। আমার এই গল্প আমি যাদেরকে বলেছি তাদের সবাই খুব আগ্রহ নিয়ে শুনেছেন। তারপর বলেছেন, আপনার মানসিক সমস্যা আছে, ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান। মানুষ এই এক নতুন জিনিস শিখেছে, কিছু হলেই সাইকিয়াট্রিস্ট। মাথা এলোমেলো হয়ে আছে, সাইকিয়াট্রিস্ট সেই এলোমেলো মাথা ঠিক করে দেবেন। মানুষের মাথা কি এমনই পলকা জিনিস যে সামান্য আঘাতেই এলোমেলো হয়ে যাবে? এই কথাটিও মিসির আলি সাহেবকে জিজ্ঞেস করা যেতে পারে। ভদ্রলোক মাস্টার মানুষ, কাজেই ছাত্রীর মতো ভঙ্গিতে খানিকটা ভয়ে ভয়ে যদি জিজ্ঞেস করা যায়, আচ্ছা স্যার, মানুষের মাথা এলোমেলো হবার জন্যে কত বড় মানসিক আঘাতের প্রয়োজন? তখন তিনি নিশ্চয়ই এই প্রশ্নের জবাব দেবেন। সেই জবাবের গুরুত্ব থাকবে, কারণ মানুষটির ভেতর লজিকের অংশ বেশ শক্ত। বুড়ি বলল, স্যার, আসব। মিসির আলি বিছানায় কাত হয়ে বই পড়ছিলেন। বইটির নাম মিস্ট্রিজ অফ আফটার লাইফ, লেখক F.S. স্মিথ। মজার বই। মৃত্যুর পরের জগৎ সম্পর্কে এমন সব বর্ণনা আছে যা পড়লে মনে হয় লেখক সাহেব ওই জগৎ ঘুরে এসেছেন। বেশ কিছুদিন সেখানে ছিলেন, ভালোমতো সবকিছু দেখা। এ জাতীয় বই যে লেখা হয়, ছাপা হয় এবং হাজার হাজার কপি বিক্রি হয়, এটাই এক বিস্ময়। তিনি বই বন্ধ করে বুড়ির দিকে তাকালেন। মেয়েটির সঙ্গে তার বেশ কয়েকবার দেখা হয়েছে। মেয়েটির ভাবভঙ্গিতে মনে হয় তার সঙ্গে দেখা করার ব্যাপারে সে এক ধরনের আগ্রহ বোধ করছে। আগ্রহের কারণ স্পষ্ট নয়। তার কি কোনো সমস্যা আছে? থাকতে পারে। মিসির আলি এই মুহূর্তে অন্যের সমস্যা নিয়ে ভাবতে চাচ্ছেন না। তার নিজের সমস্যাই প্রবল, শরীর সমস্যা। ডাক্তাররা অসুখের ধরন এখনও ধরতে পারছেন না। বলছেন যকৃতের একটা অংশ কাজ করছে না। যকৃৎ মানুষের শরীরের বিশাল এক যন্ত্র। সেই যন্ত্রের অংশবিশেষ কাজ না করলেও অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে অসুবিধা হচ্ছে কেন? মাথার যন্ত্রণাই বা কেন হচ্ছে? টিউমার জাতীয় কিছু কি হয়ে গেল? টিউমার বড় হচ্ছে, মস্তিষ্কে চাপ দিচ্ছে। সেই চাপটা শুধু সন্ধ্যার পর থেকে দিচ্ছে কেন? বুড়ি আবার বলল, স্যার, আমি কি আসব? মেয়েটির পরনে প্রথম দিনের আসমানি রঙের শাড়ি। হয়তো এই শাড়িটি তার লাকি শাড়ি। অপারেশন টেবিলে যাওয়ার আগে সে বলবে, আমাকে এই লাকি শাড়িটা পরতে দিন, প্লিজ ডক্টর, প্লিজ। রাত ৮টা প্রায় বাজে। এমন কিছু রাত নয়, তবু মিসির আলির ঘুম পাচ্ছে। কারো সঙ্গেই কথা বলতে ইচ্ছা করছে না। তিনি তার পরেও বললেন, আসুন আসুন। বুড়ি ঘরে ঢুকল না, দরজার ওপাশ থেকেই বলল, স্যার, আপনার মাথা ধরা আছে? এখন নেই, রোজই সন্ধ্যা থেকে শুরু হয়, আজ কেন যে শুরু হচ্ছে না বুঝতে পারছি না। বুড়ি হাসতে হাসতে বলল, মনে হচ্ছে মাথা না ধরায় আপনার মন খারাপ হয়ে গেছে। স্যার, আমি কি বসব? বসুন বসুন। আমাকে স্যার বলছেন কেন তা তো বুঝতে পারছি না। আপনি শিক্ষক মানুষ, এই জন্যেই স্যার বলছি। ভালো শিক্ষক দেখলেই ছাত্রী হতে ইচ্ছা করে। আমি ভালো শিক্ষক আপনাকে কে বলল? কেউ বলেনি, আমার মনে হচ্ছে। আপনি কথা বলার সময় খুব জোর দিয়ে বলেন, এমনভাবে বলেন যে যখন শুনি মনে হয় আপনি যা বলছেন তা মনে প্রাণে বিশ্বাস করেন বলেই বলছেন। ভালো শিক্ষকের এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে জ্ঞান। ভালো শিক্ষককে প্রচুর জানতে হবে এবং ভালো মতো জানতে হবে। আপনি নিজেও কিন্তু শিক্ষকের মতো কথা বলছেন। বুড়ি বলল, আমার জীবনের ইচ্ছা কি ছিল জানেন? কিন্ডারগার্টেনের শিক্ষিকা হওয়া। ফ্রক পরা ছোট ছোট ছেলেমেয়ে ঘুরে বেড়াবে, আমি তাদের পড়াবো, গান শেখাবো, ব্যথা পেয়ে কাঁদলে আদর করব। অথচ আমি কি হয়েছি দেখুন, একজন অভিনেত্রী। আমার সমস্ত কর্মকাণ্ড বয়স্ক মানুষ নিয়ে। আমার জীবনে শিশুর কোনো স্থান নেই। স্যার, আমি কি বকবক করে আপনাকে বিরক্ত করছি? না, করছেন না। আপনি আমাকে তুমি করে ডাকলে আমি খুব খুশি হব। আপনি আমাকে তুমি করে ডাকবেন এবং নাম ধরে ডাকবেন, প্লিজ। বুড়ি ডাকতে বলছ? হ্যাঁ, বুড়ি ডাকবেন। আমার ডাকনামটা বেশ অদ্ভুত না? যখন সত্যি সত্যি বুড়ি হব তখন বুড়ি বলে ডাকার কেউ থাকবে না।
মিসির আলি বললেন, তুমি কি সবসময় এমন গুছিয়ে কথা বলো? আপনার কি ধারণা? আমার ধারণা তুমি কম কথা বলো। যারা কথা বেশি বলে তারা গুছিয়ে কিছু বলতে পারে না। যারা কম কথা বলে তারা যখন বিশেষ কোনো কথা বলতে চায় তখন খুব গুছিয়ে বলতে পারে। আমার ধারণা তুমি আমাকে বিশেষ কিছু বলতে চাচ্ছ। আপনার ধারণা সত্যি নয়। আমি আপনাকে বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আগামীকাল আমার অপারেশন। ভয় ভয় লাগছে। ভয় কাটানোর জন্যে আপনার সঙ্গে গল্প করতে এসেছি। ভয় কেটেছে? কাটেনি, তবে ভুলে আছি। আপনার এখান থেকে যাবার পর গরম পানিতে গোসল করব। আয়াকে গরম পানি আনতে বলেছি। গোসলের পর কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব। মিসির আলি হাই তুললেন। মেয়েটির কথা এখন আর শুনতে ভালো লাগছে না, তাকে বলাও যাচ্ছে না। তুমি এখন যাও, আমার মাথা ধরেছে। মাথা সত্যি সত্যি ধরলে বলা যেত, মাথা ধরেনি। আপনি কি ভূত বিশ্বাস করেন, স্যার? মিসির আলি হেসে ফেলে বললেন, গল্পটা বল। কোন গল্পটা বলবো? কেউ যখন জানতে চায় আপনি কি ভূত বিশ্বাস করেন, তখন তার মাথায় একটা ভূতের গল্প থাকে, ওইটা সে শোনাতে চায়। তুমিও চাচ্ছ। আপনি ভুল করেছেন। আমি আপনাকে কোনো গৈতুক গল্প শোনাতে চাচ্ছি না। কোনো ভৌতিক গল্প আমার জানা নেই। ও আচ্ছা, আর একটা কথা, আপনি দয়া করে ও আচ্ছা বাক্যটা বলবেন না এবং নিজেকে বেশি বুদ্ধিমান মনে করবেন না। বুড়ি, তুমি রেগে যাচ্ছ। আমাকে তুমি তুমি করেও বলবেন না। বুড়ি উঠে দাঁড়ালো এবং প্রায় ঝড়ের বেগে ঘর ছেড়ে চলে গেল। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার মনে হল প্রকৃতি শুধুমাত্র মেয়েদের মধ্যেই বিপরীত গুণাবলীর দর্শনীয় সমাবেশ ঘটিয়েছে। মেয়েকে যেহেতু সব সময় সন্তান ধারণ করতে হয়, সেহেতু প্রকৃতি তাকে করল শান্ত, ধীর, স্থির। একই সঙ্গে ঠিক একই মাত্রায় তাকে করল অশান্ত, অধীর, অস্থির। প্রকৃতির এইসব হিসাব নিকাশ খুব মজার। দেখে মনে হয় পরিহাসপ্রিয় প্রকৃতি সবসময়ই মজার খেলা খেলছে। মিসির আলি বই খুললেন। মৃত্যুর পরের জগৎ সম্পর্কে স্মিথ সাহেবের বক্তব্য পড়া যাক। স্থূল দেহের ভেতরে লুকিয়ে আছে মানুষের সূক্ষ্ম দেহ। সেই দেহকে বলে বায়োপ্লাজমিক বডি। স্থূল দৃষ্টিতে সেই দেহ দেখা যায় না। স্থূল দেহের বিনাশ হলেই সূক্ষ্ম দেহ বা বায়োপ্লাজমিক বডি স্থূল দেহ থেকে আলাদা হয়ে যায়। সূক্ষ্ম দেহ শক্তির মতো। শক্তির যেমন বিনাশ নেই, সূক্ষ্ম দেহেরও তেমনি বিনাশ নেই। সূক্ষ্ম দেহের তরঙ্গ ধর্ম আছে। তরঙ্গ দৈর্ঘ্য স্থূল দেহের কামনাবাসনার সঙ্গে সম্পর্কিত। যার কামনাবাসনা বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি। মিসির আলি বই বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। স্মিথ নামের এই লোক কিছু বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করে তার গ্রন্থটি ভারিক্কি করার চেষ্টা করেছেন। নিজের বিভ্রান্তি ছড়িয়ে দিতে চেষ্টা করেছেন পাঠকদের কাছে। গ্রন্থের শুভ ভূমিকার কথাই সবাই বলে। গ্রন্থের যে কি প্রচণ্ড ঋণাত্মক ভূমিকা আছে, সে সম্পর্কে কেউ কিছু বলে না। একজন ক্ষতিকর মানুষ সমাজে যতটা ক্ষতি করতে পারে, তার চেয়ে 100 গুণ বেশি ক্ষতি করতে পারে সেই মানুষটির লেখা একটি বই। বইয়ের কথা বিশ্বাস করার আমাদের যে প্রবণতা, তার শিকড় অনেক দূর চলে গেছে। একটা বই মাটিতে পড়ে থাকলে তা মাটি থেকে তুলে মাথায় ঠেকাতে হয়। এই ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে সুদূর শৈশবে। স্যার, আসব? মেয়েটি আবার দরজার কাছে এসে দাঁড়িয়েছে। তাকে লজ্জিত এবং অনুতপ্ত মনে হচ্ছে। ঝড়ের বেগে ঘর ছেড়ে চলে যাওয়ার অপরাধে সে নিজেকে অপরাধী করে কষ্ট পাচ্ছে। স্যার, আসব? মিসির আলি হাসতে হাসতে বললেন, না। মেয়েটি ঘরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, একটু আগে নিতান্ত বালিকার মতো যে ব্যবহার আপনার সঙ্গে আমি করেছি, এরকম ব্যবহার আমি কখনোই কারোর সঙ্গেই করি না। আপনার সঙ্গে কেন করলাম তাও জানি না। আপনার কাছেই আমি জানতে চাচ্ছি কেন এমন ব্যবহার করলাম। মিসির আলি বললেন, এইটা বলার জন্য তুমি আসোনি, অন্য কিছু বলতে এসেছ, সেটাই বরং বলো। বুড়ি নিচু গলায় বলল, আমি খুব বড় ধরনের একটা সমস্যায় ভুগছি। কষ্ট পাচ্ছি, ভয়ঙ্কর কষ্ট পাচ্ছি। আমার সমস্যাটা কেউ একজন বুঝতে পারলে আমি কিছুটা হলেও শান্তি পেতাম। মনে হয় আপনি বুঝবেন। বোঝার চেষ্টা করব। বল তোমার সমস্যা। বড় একটা খাতায় সব লেখা আছে। খাতাটা আপনাকে দিয়ে যাব। আপনি ধীর সুস্থে আপনার অবসর সময় পড়বেন। তবে একটি শর্ত আছে। কি শর্ত? আমার কাল অপারেশন হবে। আমি মারাও যেতে পারি। যদি মারা যাই, তাহলে আপনি এই খাতায় কি লেখা তা পড়বেন না, খাতাটা নষ্ট করে ফেলবেন। আর যদি বেঁচে থাকি,
তবেই পড়বেন। মিসির আলী বললেন, তোমার এই শর্ত পালনের জন্যে সবচেয়ে ভালো হয় যদি খাতাটা তোমার কাছে রেখে দাও। তুমি মরে গেলে আমি খাতাটা পাবো না, বেঁচে থাকলে তুমি নিজেই আমাকে দিতে পারবে। খাতাটা আমি আমার কাছে রাখতে চাচ্ছি না। আমি চাই না অন্য কেউ এই লেখা পড়ুক। আমি মারা গেলে সেই সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনার কাছে খাতাটা থাকলে এই দুশ্চিন্তা থেকে আমি মুক্ত থাকব। দাও তোমার খাতা। কাল ভোরবেলা অপারেশন থিয়েটারে যাবার আগে আগে আপনার কাছে পাঠাবো। ভালো কথা পাঠিও। এখন আপনি কোনো একটা হাসির গল্প বলে আমার মন ভালো করে দিন। আমি কোনো হাসির গল্প জানি না। বেশ, তাহলে একটা দুঃখের কথা বলে মন খারাপ করিয়ে দিন, অসম্ভব খারাপ করে দিন, যেন আমি হাউমাউ করে কাঁদি। রাতের বেলার রাউন্ডের ডাক্তার এসে মিসির আলীর ঘরে বুড়িকে দেখে খুব বিরক্ত হলেন। কড়া গলায় বললেন, কাল আপনার অপারেশন, আপনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এর মানে কি? বুড়ি শান্ত গলায় বলল, এমনও তো হতে পারে ডাক্তার সাহেব যে আজ রাতই আমার জীবনের শেষ রাত। মৃত্যুর পর কোনো একটা জগৎ থাকলে ভালো কথা, কিন্তু জগৎ তো নাও থাকতে পারে। তখন ডাক্তার সাহেব বললেন, প্লিজ আপনি নিজের ঘরে যান, বিশ্রাম করুন। বুড়ি উঠে চলে গেল। ডাক্তার সাহেব বললেন, এই ভদ্রমহিলার সঙ্গে কি আপনার পরিচয় আছে? সম্প্রতি হয়েছে। উনি তো ডেঞ্জারাস মহিলা। ডেঞ্জারাস কোন অর্থে বলছেন? সব অর্থেই বলছি। যে কোনো সিনেমা পত্রিকা খুঁজে বের করুন, ওর সম্পর্কে কোনো না কোনো স্ক্যান্ডালের খবর পাবেন। একবার সুইসাইড করার চেষ্টা করেছেন, এক গাদা ঘুমের ওষুধ খেয়েছিলেন, এই হাসপাতালেই চিকিৎসা হয়। একবার গায়ে আগুন লাগাবারও চেষ্টা করেছেন। তার বাঁ পায়ের স্কিন অনেকটাই নষ্ট, বাইরে থেকে স্কিন গ্রাফটিং করিয়েছেন। মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং চরিত্র। অনেকের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, আমার কাছে কখনো মনে হয় না। এই মহিলার লক্ষ লক্ষ টাকা, ইচ্ছা করলেই তিনি ইংল্যান্ড আমেরিকায় গিয়ে অপারেশনটা করাতে পারেন। দেশেও নামিলামি ক্লিনিক আছে, সেখানে যেতে পারেন। তা যাবেন না, এসে উঠবেন সরকারি হাসপাতালে। কেন বলুন তো? কেন? পাবলিসিটি, আর কিছুই না। অপারেশন হয়ে যাবার পর পত্রিকায় খবর হবে, অমুক হাসপাতালে অপারেশন হয়েছে, শ্রুতির মতো ভক্ত আসবে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কলাপস করবে। আমাদের পুলিশে খবর দিতে হবে, পুলিশ লাঠিচার্জ করবে, আবারও খবরের কাগজের প্রথম পাতায় নিউজ হবে। হাসপাতাল থেকে রিলিজড হয়ে যাবার পর তিনি খবরের কাগজে ইন্টারভিউ দেবেন। সাংবাদিক জিজ্ঞেস করবে, আপনি বিদেশে চিকিৎসা না করিয়ে এখানে কেন করা দেন? তিনি হাসি মুখে জবাব দেবেন, আমি দেশকে বড় ভালোবাসি। খবরের কাগজে তার হাস্যমুখী ছবি ছাপা হবে, নিচে লেখা, রূপা চৌধুরী দেশকে ভালোবাসেন। তার নাম রূপা চৌধুরী। কেন, আপনি জানতেন না? না, রূপা চৌধুরীর নাম জানেন না শুনলে লোকে হাসবে। ওর কথা বাদ দিন, আপনি কেমন আছেন বলুন। মাথা ধরা শুরু হয়েছে? এখনও হয়নি, তবে হবে হবে করছে। আগামী বুধবার পিজিতে আপনার ব্রেনের একটা ক্যাট স্ক্যান করা হবে। টিউমার সন্দেহ করছেন? হ্যাঁ। সর্বনাশ? আগে ধরা পড়ুক, তারপর বলবেন সর্বনাশ। তবে সর্বনাশ বলার কিছু নেই। মস্তিষ্কের টিউমার প্রায়ই কখনো ম্যালিগন্যান্ট হয় না। তাছাড়া মস্তিষ্কের অপারেশন প্রায়ই হয়। অপারেশন তেমন জটিল নয়। নিউরোসার্জনরা আমার কথা শুনলে রেগে যাবেন, তবে কথা সত্যি। ডাক্তার সাহেবের কথা সত্যি। অপারেশন শেষ হবার পরপরই খবর ছড়িয়ে পড়ল, রূপা চৌধুরী এই হাসপাতালে আছেন। হাজার হাজার লোক আসতে থাকল। সে এক দর্শনীয় ব্যাপার। মিসির আলী খবর পেলেন অপারেশন ঠিকঠাক মতো হয়েছে, মেয়েটি ভালো আছে। এটিও আনন্দিত হবার মতো ব্যাপার। তার দিয়ে যাওয়া খাতাটা পড়া শুরু করা যায়। পড়তে ইচ্ছা করছে না। অসুস্থ অবস্থায় কোনো কিছুতেই মন বসে না। ক্যাট স্ক্যান করা হয়েছে, কিছু পাওয়া যায়নি। তার চেয়েও বড় কথা, লিভারের সমস্যা বলে যার ভাবা হয়েছিল, দেখা যাচ্ছে সমস্যা সেখানে নয়। মেডিকেল কলেজের যে অধ্যাপক চিকিৎসা করছিলেন, তিনি গতকাল বলেছেন, আপনার শরীরে তো কোনো অসুখ পাচ্ছি না, অসুখটা আপনার মনে নয় তো? মিসির আলী হেসে ফেললেন। প্রফেসর সাহেব বললেন, হাসছেন কেন? আপনি মনোবিদ্যার একজন ওস্তাদ মানুষ, তা জানি, কিন্তু মনোবিদ্যার ওস্তাদ মানুষদের মনের রোগ হবে না এমন তো কোনো কথা নেই। ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারদেরও ক্যান্সার হয়, হয় না? অবশ্যই হয়। তবে মনের রোগ এবং জীবাণু বা ভাইরাস ঘটিত রোগকে এক লাইনে ফেলা ঠিক হবে না। আচ্ছা, ফেলছি না। আপনাকে আমার যা বলার তা বললাম। আপনার অসুস্থতার কোনো কারণ ধরা যাচ্ছে না। আপনি কি আমাকে হাসপাতাল ছেড়ে দিতে বলছেন? শুধু শুধু কেবিনের ভাড়া গোনার তো আমি কোনো অর্থ দেখি না। অবশ্যই একটা উপকার হচ্ছে, বিশ্রাম হচ্ছে। যে কোনো রোগের জন্যেই বিশ্রাম একটা ভালো ওষুধ। সেই বিশ্রাম আপনি বাড়িতে গিয়েও করতে পারেন। তা পারি। আমি আপনাকে একটা পরামর্শ দিয়ে মিসির আলী সাহেব। দিন। আমার ময়মনসিংহে গ্রামে আমার সুন্দর একটা বাড়ি আছে, পৈতৃক বাড়ি, যা সারা বছর খালি পড়ে থাকে।
আপনি আমার এই বাড়িতে কিছুদিন থেকে আসুন না। আপনার পৈতৃক বাড়িতে? হ্যাঁ। এই বিশেষ ফেভার আপনি কেন করতে চাচ্ছেন? আমি আপনার একজন সাধারণ রোগী, এর বেশি কিছু না। আপনি নিশ্চয়ই আপনার সব রোগীদের হাওয়া বদলের জন্য আপনার পৈতৃক বাড়িতে পাঠান না। তা পাঠাই না। আমাকে পাঠাতে চাচ্ছেন কেন? আমি যদি বলি মানুষ হিসাবে আপনাকে আমার পছন্দ হয়েছে, তাহলে কি আপনার বিশ্বাস হবে? বিশ্বাস হবে না। যেসব গুণাবলী একজন মানুষকে সবার কাছে প্রিয় করে, তার কিছুই আমার নেই। আমি শুকনো ধরনের মানুষ, গল্প করতে পারি না, গল্প শুনতেও ভালো লাগে না। ডাক্তার সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমার বড় মেয়েটি আপনার ছাত্রী। তার ধারণা আপনি অসাধারণ একজন মানুষ। সে চাচ্ছে যেন আপনার জন্য বিশেষ কিছু করা হয়। মিসির আলি হেসে ফেললেন। তার ছাত্রছাত্রীরা তাকে সম্পূর্ণ অন্য চোখে দেখে, এটা তিনি লক্ষ্য করেছেন, যদিও তার কোনো কারণ বের করতে পারেননি। অন্য 10 জন শিক্ষক যেভাবে ক্লাস নেন, তিনিও সেভাবেই নেন। এর বেশি তো কিছু করেন না। এর পরেও তার ছাত্রছাত্রীরা এরকম ভাবে কেন? রহস্যটা কি? মিসির আলি সাহেব? জি। আমার বড় মেয়ের স্বামী ধনবান ব্যক্তি। আমার বড় মেয়ে চাচ্ছে তার খরচে আপনাকে বাইরে পাঠাতে, যাতে সর্বাধুনিক চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারেন। আপনি রেগে যাবেন কিনা এই ভেবেই এ প্রস্তাব এতক্ষণ দিইনি। আপনার বড় মেয়ের নাম? আমার মেয়ে বলেছে আপনি তার নাম জানতে চাইলে নাম যেন আমি না বলি। সে তার নাম জানাতে চাচ্ছে না। আপনি কি আমার মেয়ের প্রস্তাবটি গ্রহণ করবেন? না, তবে আপনার প্রস্তাব গ্রহণ করব। আপনার পৈতৃক বাড়িতে কিছুদিন থাকব। বাড়ি নিশ্চয়ই খুব সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। সামনে নদী আছে। আপনার জন্য নৌকার ব্যবস্থা থাকবে। ইচ্ছে করলে নৌকায় রাত্রিযাপন করতে পারবেন। পাকা বাড়ি, দোতলায় বারান্দা বেশ বড়। বারান্দায় এসে দাঁড়ালে ঘরে যেতে ইচ্ছে করে না এমন। মিসির আলি ক্লান্ত গলায় বললেন, প্রাকৃতিক দৃশ্য আমাকে তেমন আকর্ষণ করে না। গিয়ে দেখুন, এখন হয়তো করবে। অসুস্থ মানুষকে প্রকৃতি খুব প্রভাবিত করে। পরিবেশেরও রোগ নিরাময়ের ক্ষমতা আছে। আমি কি ব্যবস্থা করব? করুন। দিন 5 সময় লাগবে। আমি একজন ডাক্তারের ব্যবস্থাও করব। আমার ছাত্র গৌরীপুর শহরে প্র্যাকটিস করে। তাকে চিঠি লিখে দেব, যাতে 3-4 দিন পর পর সে আপনাকে দেখে আসে। খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবেন না। বজলু আছে, সে হচ্ছে 1-এর ভেতর 3। কেয়ারটেকার, কুক এবং দারোয়ান, এই 3 কাজেই সে দক্ষ। বিশেষ করে রান্না সে খুব ভালো করে। মাঝে মাঝে তার রান্নার প্রশংসা করবেন, দেখবেন সে কত খুশি হয়। ডাক্তার সাহেবের পৈতৃক বাড়ি বারোগাদায়। ময়মনসিংহ মোহনগঞ্জ লাইনের অতীতপুর স্টেশনে নেমে 6 মাইল যেতে হয় রিকশায়, 2 মাইল হেঁটে এবং বাকি 2-3 মাইল নৌকায়। মিসিডারির খুবই কষ্ট হল। অতীতপুর থেকে রওনা হয়ে বেশ কয়েকবার মনে হল না গেলে কেমন হয়। শেষ পর্যন্ত পৌঁছলেন একটা মাত্র কারণে। ডাক্তার সাহেব নানান জোগাড় যন্ত্র করে রেখেছেন। লোকজনকে খবর দেওয়া হয়েছে। এরপরে না যাওয়াটা অন্যায়। ডাক্তার সাহেবের পৈতৃক বাড়ি খুবই সুন্দর। সম্প্রতি চুনকাম করা হয়েছে বলেই বোধহয় সবুজের ভেতর ধবধবে সাদা বাড়ি ঝকঝক করছে। বাড়ি দেখে খুশি হবার বদলে মিসির আলির মন খারাপ হয়ে গেল। এত বড় বাড়ি খালি পড়ে আছে, খা খা করছে। কোনো মানে হয়? বাড়ির জন্য তো মানুষ নয়, মানুষের জন্যই বাড়ি। বাড়ির সামনে নদী না, খালের মতো আছে। অল্প পানি, সেই পানিতেই পানসি জাতীয় বিরাট এক নৌকা। বুঝলু হাসি মুখে বলল, স্যার, নৌকা আপনার জন্যে। বড় আপা চিঠি দিয়েছে যেন প্রত্যেক বিকালে নৌকার মধ্যে আপনার চা দিই। ঠিক আছে, নৌকাতে চা দিও। আগামীকাল কি খাবেন স্যার, যদি বলেন? মফস্বল জায়গা, আগে আগে না বললে জোগাড় যন্ত্র করা যায় না। রাতের ব্যবস্থা আছে কই মাছ, শিং মাছ। মাংসের মধ্যে আছে কবুতরের মাংস। মাছের মাথা দিয়া মাসকালের ডাল রান্না করছি। যথেষ্ট হয়েছে। দেখ বুঝলু, খাওয়া দাওয়া নিয়ে তুমি বেশি ব্যস্ত হও না। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার আগ্রহ খুব কম। 2 পদের বেশি কখনো রান্না করবে না। বুঝলু সব কটা দাঁত বের করে হেসে ফেলল। আপনি বললে তো স্যার হবে না। বড় আপা চিঠি দিয়ে দিয়েছেন, লিখেছেন স্যারের যত্নের যেন কোনো ত্রুটি না হয়। সবসময় খুব কম করে হলেও যেন প্রতিবেলা 5 পদের আয়োজন হয়। আমি স্যার অনেক কষ্টে 5 পদের ব্যবস্থা করেছি। কই মাছের ভাজি, শিং মাছের ঝোল, কবুতরের মাংস, বেগুন ভর্তা আর ডাল। আগামীকাল কি করি এই চিন্তায় আমি অস্থির। অস্থির হবার কোনো প্রয়োজন নেই বুঝলু। আপাতত চা খাও। তাহলে স্যার নৌকায় গিয়ে বসেন, বিছানা পাতা আছে। আপা বলে দিয়েছেন নৌকায় চা দেওয়ার জন্য। মিসির আলি সাহেব নৌকাতেই বসলেন।
তার মন বলছে বুঝল তাকে বিরক্ত করে মারবে। ভালোবাসার অত্যাচার, কঠিন অত্যাচার। একে গ্রহণও করা যায় না, বর্জনও করা যায় না। নৌকায় বসে মিসির আলি একটা মজার জিনিস লক্ষ্য করলেন। খাল বরাবর আম গাছগুলি টিয়া পাখিতে ভর্তি। ১০-১৫টি নয়, শত শত। এরা যখন ওড়ে তখন আর এদের সবুজ দেখায় না, কালো দেখায়। এর মানে কি? টিয়া কালো দেখাবে কেন? চলমান সবুজ রং যদি কালো দেখায়, তাহলে তো চলন্ত ট্রেনের সবুজ কামড়াগুলিও কালো দেখানোর কথা। তা কি দেখায়? মিসির আলি মনে করতে পারলেন না। বুঝলুকে একবার পাঠাতে হবে চলন্ত ট্রেন দেখে আসার জন্যে। সে দেখে এসে বলুক। প্রথম রাতে মিসির আলির ভালো ঘুম হল না। প্রকাণ্ড বড় খাট। তার মনে হতে লাগল তিনি মাঠের মাঝখানে শুয়ে আছেন। বাতাসও খুব সমস্যা করতে লাগল। জানালা দিয়ে এক একবার দমকা হাওয়া আসে, আর তার মনে হয় তাকে উড়িয়ে নিয়ে যাবে। মাঝরাতে দরজা জানালা বন্ধ করে তিনি বুড়ির খাতা নিয়ে বসলেন। আমার বাবা মারা যান যখন আমার বয়স ১৫ মাস। বাবার অভাব আমি বোধ করিনি, কারণ বাবা সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই। স্মৃতি থাকলেই অভাববোধের ব্যাপারটা চলে আসত। আমাকে মানুষ করেছেন আমার মা, তিনি অত্যন্ত সাবধানী মহিলা। বাবার অভাব যাতে আমি কোনোদিন বুঝতে না পারি, তার সব রকম চেষ্টা তিনি বাবার মৃত্যুর পর থেকেই করে আসছেন। তিনি যা যা করেছেন তার কোনোটি কোনো সুস্থ মহিলা কখনো করবেন না। মা হচ্ছেন একজন অসুস্থ, অস্বাভাবিক মহিলা। যেহেতু জন্ম থেকেই আমি তাকে দেখে আসছি, তার অস্বাভাবিকতা আমার চোখে ধরা পড়তে অনেক সময় লেগেছে। বাবার মৃত্যুর পর ঘর থেকে তার সমস্ত ছবি, ব্যবহারিক জিনিস সরিয়ে ফেলা হয়। কিছু নষ্ট করে দেওয়া হয়, কিছু পাঠিয়ে দেওয়া হয় আমার দাদার বাড়িতে। মার যুক্তি ছিল, বাবার স্মৃতিজড়িত কিছু তার চারপাশে রাখতে পারবেন না, স্মৃতির কষ্ট সহ্য করার ক্ষমতা তার নেই। বাবা কেমন ছিলেন, তিনি কি করতেন, কি গল্প করতেন, এসব নিয়েও মা কখনো আমার সঙ্গে কিছু বলেননি। বাবার সম্পর্কে কিছু বলতে গেলেই তার নাকি অসম্ভব কষ্ট হয়। মা এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে বাবার সঙ্গে সম্পর্কযুক্ত সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিলেন। বাবার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সঙ্গেই সম্পর্ক ছিন্ন করলেন। আমার নাম টিতলি, যা বাবা আগ্রহ করে রেখেছিলেন, তাও বদলানো হলো। আমার নতুন নাম হলো রূপা। তিতলি নাম মা বদলালেন, কারণ এই নাম তাকে বাবার কথা মনে করিয়ে দিত। মা অসম্ভব রূপবতী। আরেকটি বিয়ে করাই মার জন্যে স্বাভাবিক ছিল। পাত্রের অভাব ছিল না। রূপবতীদের পাত্রের অভাব কখনো হয় না। মা বিয়ে করতে রাজি হলেন না। বিয়ের বিপক্ষে একটি যুক্তি দিলেন, যেই ছেলেটিকে বিয়ে করব তার স্বভাবচরিত্র যদি রূপার বাবার চেয়ে খারাপ হয়, তাহলে কখনো তাকে ভালোবাসতে পারব না। দিনরাত রূপার বাবার সঙ্গে তুলনা করে নিজে কষ্ট পাব, তাকেও কষ্ট দেব। সেটা ঠিক হবে না। আর যদি ছেলেটি রূপার বাবার চেয়ে ভালো হয়, তাহলে রূপার বাবাকে আমি ক্রমে ক্রমে ভুলে যাব, তাও ঠিক হবে না। এই মানুষটিকে আমি ভুলতে চাই না। আমার মামারা ছাপোষা ধরনের মানুষ। মাকে নিয়ে তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন। কন্যাসহ বোনের বোঝা মাথায় নেবার মতো সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই তাদের ছিল না। তবু মা তাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে রইলেন। কিছুদিন তিনি এক ভাইয়ের বাড়িতে থাকেন, তারপর যান অন্য ভাইয়ের বাসায়। মামারা ধরেই নিলেন মা তার জীবনটা এইভাবেই পার করবেন। তারা মার সঙ্গে কুৎসিত গলায় ঝগড়া করেন, গালাগালি করেন। মা নির্বিকার। আমার বয়স যখন ৫ হলো, তখন আমাকে বললেন, রূপা, তোকে তো এখন একটা স্কুলে দিতে হয়, ঘুরে ঘুরে জীবন পার করলে হবে না, আমাকে থিতু হতে হবে। আমি এখন একটা বাসা ভাড়া নেব, সম্ভব হলে একটা বাড়ি কিনে নেব। আমি বললাম, টাকা পাবে কোথায়? মা বললেন, টাকা আছে, তোর বাবার একটা পয়সাও খরচ করিনি, জমা করে রেখেছি। বাবা বিদেশে এক দূতাবাসে চাকরি করতেন। চাকরিকালীন সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যান। বলি ইন্স্যুরেন্স থেকে এবং দূতাবাস থেকে বেশ ভালো টাকাই পেয়েছিলেন। মা সেই টাকার অনেকখানি খরচ করে নয়াটোলায় দোতলা এক বাড়ি কিনে ফেললেন। বেশ বড় বাড়ি, প্রায় ১ বিঘা জমি নিয়ে বাড়ি। একতলা দোতলা মিলে অনেকগুলি ঘর। ভেতরের দিকে 2টো আম গাছ, একটা সজনে গাছ, একটা কাঁঠাল গাছ। বাড়ি পুরনো হলেও সব মিলিয়ে খুব সুন্দর। একতলাটা ৫,০০০ টাকায় ভাড়া হলো। আমরা থাকি দোতলায়। পাঁচিল দিয়ে ঘেরা বাড়ি। মা সেই পাঁচিল আরও উঁচু করলেন, ভারী গেট করলেন, একজন দারোয়ান রাখলেন। আমাদের নতুন জীবন শুরু হল। নতুন জীবন অনেক আনন্দময় হওয়া উচিত ছিল। মামাদের ঝগড়া নালাগালি নেই, অভাব অনটন নেই। এত বড় দোতলায় আমরা 2জন মাত্র মানুষ। বাড়িটাও সুন্দর। দোতলায় রেলিং দেয়া টানা বারান্দাও আছে। আমার খেলার সঙ্গী সাথীও আছে। একতলার ভাড়াটের আমার বয়সী 2টি যমজ মেয়ে আছে। মজার ব্যাপার হচ্ছে, আমাদের নিজস্ব বাড়িতে
আমার ভয়াবহ জীবন শুরু হলো। মা সারাক্ষণ আমাকে আগলে রাখেন, নিজে স্কুলে নিয়ে যান, যে 4 ঘন্টা স্কুল চলে মা মাঠে বসে থাকেন, ছুটি হলে আমাকে নিয়ে বাসায় ফেরেন। দুপুরে খাবার পরেই আমাকে আমার ঘরে আটকে দেন, ঘুমোতে হবে। বিকেলে যদি বলি মা নিচে খেলতে যাই, তিনি গম্ভীর মুখে বলেন, না, দোতলার বারান্দায় বসে খেলার জন্য নিচে যেতে হবে কেন? নিচে গেলে কি হবে মা? আমি নিচে গেলে আমি এখানে একা একা কি করব? আসল কথা হচ্ছে মায়ের নিঃসঙ্গতা। আমি তার একমাত্র সঙ্গী। সেই সঙ্গী তিনি এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করবেন না। দিনের পর দিন রাগারাগি করেছি, কান্নাকাটি করেছি, কোনো লাভ হয়নি। কতবার বলেছি, মা সবাই কত জায়গায় বেড়াতে যায়, চল আমরাও যাই, বেরিয়ে আসি। কোথায় যাবে? চল কক্সবাজার যাই। না, তাহলে চল অন্য কোথাও যাই। ঢাকার বাইরে যেতে আমার ইচ্ছা করে না। ঢাকার ভেতরেই কোথাও যাই চল। কোথায় যেতে চাস? মামাদের বাড়ি। না, বাবার দেশের বাড়িতে যাব মা, বড় চাচা তো লিখেছেন যেতে। সেই চিঠি তুমি পড়েছ? হ্যাঁ। কেন পড়েছ? আমি বলিনি আমার কাছে লেখা কোনো চিঠি তুমি পড়বে না, বলেছি না বলিনি? বলেছ। তাহলে কেন পড়েছ? আর পড়ব না মা। এইভাবে বললে হবে না, চেয়ারের উপর উঠে দাঁড়াও, কানে ধরো, কানে ধরে বলো আর পড়ব না। মায়ের চরিত্রে অস্বাভাবিকতার বীজ আগে থেকেই ছিল। যত দিন যেতে লাগলো তত তা বাড়তে লাগল। মানুষের মানিয়ে চলার ক্ষমতা অসাধারণ। এই ছিল অনিশ এর পর্ব, মিশির আলীর চিন্তার এক নিঃসঙ্গ রাত, যেখানে মৃত্যু দর্শন আর রহস্য এক সুরে মিশে যায়। হুমায়ুন আহমেদের লেখার ধারায় আমরা আবারও পেলাম এক প্রশ্নবোধকার ছায়া ঘেরা যাত্রা। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা ফিরে আসছি আরেকটি চমৎকার বাংলা গল্প নিয়ে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ভালো থাকুন, সাহিত্যের সঙ্গে থাকুন।